তামিল, তেলেগু, মালায়ালাম বহুত সিনেমা দেখছি আমরা ভাই, অ্যাকশন দৃশ্য। আজকে একটা অ্যাকশন দৃশ্য আপনাদের দেখাবো, যেটা কোনো সিনেমার না, বাট এই যে অ্যাকশন দৃশ্যটা হয়েছে এটা যে কোনো সিনেমার দৃশ্যকে হার মানায়। চলুন আগে অ্যাকশন দৃশ্যটা একটু দেখি। সবাই খুশি, চলুক এই অভিযান, চলুক এই তাণ্ডব, চলুক এই তুফান। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন স্বপ্নদ্রষ্টা। এর বাইরে ওনার লাইফের একটা সবচেয়ে বড় গোল ছিল, যেটা আজ থেকে প্রায় 14 বছর আগে। মোদির এখানে কিচ্ছু করার নাই, এটাই রাজনীতি, এটাই ইন্টারন্যাশনাল পলিটিক্স। ডক্টর ইউনূস সরকার একটা কঠিন কাজ করে সফল হয়ে গেল। দর্শক, নিঃসন্দেহে আপনারা শুনলে অবাক হবেন যে একটা সময় এটা কল্পনাও করা যেত না, এবং 2 মাস আগেও আমরা কল্পনা করিনি। আমরা অবাক যে এরকম একটা বিষয় বাংলাদেশ সরকার হজম করতে পারবে। তার প্রতিক্রিয়া জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। কেন, কোন প্রেক্ষাপটে কথা বলেছেন তাতে বোঝাই যাচ্ছে তিনি যথেষ্ট পরিমাণ বিরক্ত, তিনি যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে। এই কমিশন যাতে ঠিকভাবে কাজ করতে না পারে সেই জন্যই তারা আবার বাংলাদেশে প্রবেশ করেছেন। কারণ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ছিলেন অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী, যিনি পর্দার আড়ালে থেকে ঠান্ডা মাথায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন। সেনাবাহিনী সূত্র জানিয়েছে সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাওয়ার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন। পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেল তাজ। তদন্ত কমিটি সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে তিনি আদৌ ওই সময়টাতে দেশের বাইরে অবস্থান করেছিলেন কিনা। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন, এবং বাংলাদেশে যদি ডক্টর ইউনূস সরকার কিছুদিন টিকে থাকে তাহলে যে বহির্বিশ্বের ভিতরে বাংলাদেশ যে কতটুকু উপরের দিকে উঠবে এবং বাংলাদেশ একটি পরাশক্তি হতে চলেছে, সেটার প্রমাণ আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেব। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, দাওয়াত পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। এতক্ষণ দেখছেন আপনারা শিরোনাম, সামনে দেখবেন বিস্তারিত। শিরোনাম দেখে বুঝিয়ে গিয়েছেন কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে সাজিয়েছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের কাছে যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক মহোদয়, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মহিলার স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন স্বপ্নদ্রষ্টা। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, এটা তার স্বপ্নের একটা পার্ট ছিল। তবে নোবেল পাবেন তিনি কিন্তু এটা হয়তো বা আশা করেননি, বাট পেয়ে গেছেন। এর বাইরে ওনার লাইফের একটা সবচেয়ে বড় গোল ছিল, যেটা আজ থেকে প্রায় 14 বছর আগে আমরা প্রাথমিকভাবে দেখেছিলাম। নিশ্চয় আপনাদের খেয়াল আছে 111 সরকারের কথা। তৎকালীন সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে তৎকালীন সামরিক প্রধান যারা ছিলেন, সেনা অভ্যুত্থান যখন ঘটেছিল বা আর্মি যখন বাংলাদেশ শাসন করেছিল, তো ওনাকে তখন প্রেসিডেন্ট পদে তারা আহ্বান জানিয়েছিলেন, বাট এই স্বল্প সময়ের পদে তিনি বসেন নাই। এরপর আমরা দেখেছি তিনি একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন এবং একটা নামও দিয়েছিলেন, মোটামুটি কার্যক্রম এগিয়ে গিয়েছিল। তারপরে হুট করেই কোনো এক অজানা কারণে তিনি তার সেই জায়গা থেকে সরে গেলেন, এমনকি রাজনীতিতে আর নিজের নাম টাম কোনো কিছু আমরা দেখলাম না। তো এই যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতার একদম সর্বোচ্চ জায়গাটাতে বসলেন। এরপরেই তিনার একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশে একটা রাজনৈতিক দল আসবে যারা আগামী দিনে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে, তরুণরা নেতৃত্ব দিবে। ইভেন তার যে চিন্তা ভাবনা এগুলো তিনি ইমপ্লিমেন্ট করলেন ছাত্রদের মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া যে সাক্ষাৎকার ছিল, যে তিনি ছাত্রদেরকে উজ্জীবিত করেছেন একটা রাজনৈতিক দল গঠন করার জন্য, যে দলটা নানানভাবে দেশের কল্যাণে কাজ করবে, জনতার কল্যাণে কাজ করবে, এমনকি তার যে ড্রিম, সেই ড্রিমটা তিনি 14 বছর পর আজকে এসে ছাত্রদের মাধ্যমে এই রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ, তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা তিনি বাস্তবায়ন করতে পারলেন আমরা দেখছি। যদিও সরকারি পৃষ্ঠপোষকতায় এই দল নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে। তো যাই হোক, নানান আলোচনার পর জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি, আগামী 28শে ফেব্রুয়ারি মানে আগামীকালকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তো এই আত্মপ্রকাশের দিনই যিনি স্বপ্নদ্রষ্টা, তার হাত দিয়েই দলটার কার্যক্রম শুরু করতে চান ছাত্ররা। আর এই উপলক্ষে আপনার আগামীকাল বিকাল 3টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাওয়া তরুণদের এই দলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিমন্ত্রণ পত্র দিয়েছেন সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা মাসুদ ওরফে হান্নান মাসুদ। নিজের ফেসবুক আইডিতে ডক্টর ইউনূসের সাথে একটা ছবি পোস্ট করে মাসুদ লিখেছেন, 24 পরবর্তী রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র দিলাম আর দোয়া নিলাম। কারণ এই দলটার পেছনের সবচেয়ে বড় কারিগর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাতে আর কোনো ভুল নাই। তো স্বাভাবিকভাবে যার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, সে স্বপ্ন পূরণের যাত্রায় তিনি দাওয়াত পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তার উপস্থিতি কি বার্তা দিবে। তিনি তার হাতে আগামী দিনে এদেশে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। তো সেই নির্বাচনকে নিয়ে বিএনপির মধ্যে যে অভিযোগ আছে, আগামীকালকে ছাত্রদের রাজনৈতিক দলটার পেছনে
তিনি মূল খেলোয়াড়। এখন তিনি যদি কালকে সেখানে আবার যান সরকারি পদের দায়িত্বের হিসাবে, এটা কতটুকু যৌক্তিক হবে? আমার মনে হয় তিনি যদি সেখানে যান, এটা নিয়ে আরেকটা তুলকালাম কাণ্ড আগামীকালকে অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তো বা করবে। আবার এই অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়া দুইটা ভিন্ন আমার মনে হচ্ছে প্ল্যাটফর্ম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে এখনো রাজনৈতিক অঙ্গনে নানা রকম বিশ্লেষণ চলছে, পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। বিশেষ করে সেনাপ্রধান হঠাৎ করেই রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, সেনাবাহিনীর দায়িত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো নিয়ে যেভাবে তিনি কথা বলেছেন, তাতে বোঝাই যাচ্ছে তিনি যথেষ্ট পরিমাণ বিরক্ত, তিনি যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন। সেই কারণে তিনি খুব টু দ্য পয়েন্ট কিছু কথা বলেছেন। ব্রিগেডিয়ার এম শাকওয়াত হোসেন সংবাদ সম্মেলনে তাকে যখন প্রশ্ন করা হলো, তখন তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান কেন কোন প্রেক্ষাপটে কথা বলেছেন। এখানে খবরে বলা হচ্ছে যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান না বুঝে কোনো কথা বলেননি বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন। বৃহস্পতিবার সচিবালয় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম এবং ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। যদিও অন্য বিষয়ে কিন্তু ব্রিগেডিয়ার শাকওয়াত খোলা মনের মানুষ, তাকে জিজ্ঞাসা করলে তিনি কথা বলবেনই, কেননা রাজনীতি এবং নির্বাচন নিয়ে তার যথেষ্ট পড়াশোনা এবং গবেষণা আছে। নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শাকওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, তিনি একটি বাহিনী চালাচ্ছেন, তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রিটেশন কি আপনারা জানুন। আমি যতটা ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক। সো আই হ্যাভ এ লট অফ রেসপেক্ট ফর হিম। উপদেষ্টা বলছেন যে উনি কি বলেছেন না বলেছেন সেই ব্যাখ্যা আমি দিতে পারবো না, সেটি উনি দিতে পারবেন, এটা আপনারা তাকে জিজ্ঞাসা করেন। অর্থাৎ বিস্তারিত তিনি বলতে চাননি, কোনো ইন্টারপ্রিট করতে চাননি যে আর একটা বিতর্ক তৈরি না হোক। কিন্তু যে কথাটা বলেছেন যে তিনি স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ তিনি যা যা মনে করেছেন, অর্থাৎ ওই যে নির্বাচন দেরি হওয়া এবং সেনাপ্রধান বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, এটা প্রত্যাশা করেন, এবং এই নির্বাচনটা হলে সেনাবাহিনী ফিরে আসতে পারে, এই কথা বলেছেন। তারপরে বলছেন যে পুলিশ, বিজিবি, র্যাব প্যানিক এবং তার সেনাবাহিনীর 30,000 সদস্য, এই প্যানিক বাহিনী এবং 30,000 সদস্য নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা খুবই কঠিন, এটা বলেছেন। এবং সেই কারণে তিনি বলছেন যে একটা নিয়মিত গণতান্ত্রিক সরকারের কথা, যেখানে নির্বাচনের মধ্য দিয়ে সেই ব্যবস্থায় ফিরে যাওয়া যায় এবং সেনাবাহিনীও যাতে ব্যারাকে চলে আসতে পারে। এছাড়া পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নানার মুখে যে কথাবার্তা হচ্ছে, সেই ব্যাপারে তিনি বিচারিক প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন এবং পাশাপাশি এটাও বলেছেন যে কমিশন এর বাইরেও তদন্ত করছে, কিন্তু আপাতত তার ধারণা যে বিডিআর সদস্যরা হত্যা করেছে সেনা কর্মকর্তাদের। এটা নিয়ে যাতে কোনো রকম পানি ঘোলা করা না হয়, সেই কথাটাই তিনি বলতে চেয়েছেন। অর্থাৎ তিনি যেটা মনে করেছেন তিনি খুবই স্পষ্টভাবে বলেছেন, যেটা জেনারেল শাকওয়াত কিন্তু তিনি কিছু ইন্টারপ্রিট করেননি, কিন্তু এক ধরনের কিন্তু সমর্থন তিনি জানাচ্ছেন। অর্থাৎ সেনাপ্রধান ভুল কিছু বলেননি, এটি হয়তো ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত তিনি বলার চেষ্টা করেছেন। হলিউড, বলিউড, টলিউড, ঢালিউড, তামিল, তেলেগু, মালায়ালাম বহুত সিনেমা দেখছি আমরা ভাই, অ্যাকশন দৃশ্য। এই অ্যাকশন দৃশ্য মানুষের কাছে খুব ভালো লাগে। অ্যাকশন দৃশ্য দেখার জন্য অনেক মানুষ অনেক অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করে। আজকে একটা অ্যাকশন দৃশ্য আপনাদের দেখাবো, যেটা কোনো সিনেমার না, বাট এই যে অ্যাকশন দৃশ্যটা হয়েছে এটা যে কোনো সিনেমার দৃশ্যকে হার মানায়। চলুন আগে অ্যাকশন দৃশ্যটা একটু দেখি। দেখলেন এটা কি? এটা দেখে মনে হলো একটা 1 পয়না বস্তা চাউলের বস্তা গাড়ির মধ্যে উঠাইতেছে আর্মি সাহেব। ভাই ভাই, এটা ঘটছে গত রাত্রে মোহাম্মদপুরে। আপনারা জানেন মোহাম্মদপুরে আজকে প্রায় এই 5ই আগস্টের পর থেকে প্রায়শই এই গঞ্জাম ওই গঞ্জাম, চাঁদাবাজি, খুন খারাপি ইত্যাদি ইত্যাদি হয়েই আসতেছে, কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছে না। গভর্নমেন্টের আগে অপারেশন তুফান নামে একটা অভিযান চালাইছে, সেইখানেও খুব একটা সাকসেস হয় নাই। এইবার শুরু হয়েছিল অপারেশন ডেভিল হান্ট। এই ডেভিল হান্ট নিয়ে অনেকেই বলতেছে কিসের ডেভিল হান্ট, কিছুই তৈরি না, কোনো ডেভিল তো বললো না, একটা ডেভিল তো ধরা পড়লো না। সেই তো মোহাম্মদপুরে গোলাগুলি হয়েছে, 2 জন মারা গেছে। আর সেই মারা যাওয়া নিয়ে অনেক কথা বলছেন, অনেক নেটিজনরা বলতেছেন ইউনূস সাহেবের সেই নোবেল প্রাইজ ফিরে নেওয়া হোক, কারণ উনি শান্তিতে নোবেল প্রাপ্ত একজন মানুষ, উনি কিভাবে বিচার বহির্ভূত খুন করে, ওইটা নাকি খুন ছিল ইত্যাদি ইত্যাদি। মানে এইটা একটা গ্রুপ আছে, করবেই। আবার ওই গ্রুপটাই ক্ষণে ক্ষণে বলে বেড়াইবো দেশে শান্তি নাই, সরকার ফেল করতেছে, সরকার হাটলাইনে যায় না কেন, মানুষ শান্তি চায়। মানে একই অঙ্গে অনেক রূপ। এনিওয়ে, এই যে আপনার অপারেশনটা দেখতেছেন, এইটা মনে করেন মোহাম্মদপুরে গত রাত্রে হয়েছে।
এখন কেন মোহাম্মদপুরে হলো? আপনারা জানেন মোহাম্মদপুরে কেন হলো? মোহাম্মদপুরের মানুষ অদৃষ্ট হয়ে গেছে। মোহাম্মদপুরে এই সন্ত্রাসীরা বহু বছর যাবৎ আছে। আমি নিজে মোহাম্মদপুরে একসময় থাকতাম অনেক বছর আগে, তখন এই মোহাম্মদপুরের একটা এলাকায় আছে ভাই, আমি নাম নাইবা বললাম, আপনারা জানেন ওইখানে সমস্ত গাঞ্জাখুর, মদখুর, অনৈতিক কাজ, অবৈধ কাজ, যত কাজ আছে সব কিছু হয়। কখনোই আমাদের দেশের কোনো সরকার ওইভাবে নজর দেয় নাই। এখন এই সব গভর্নমেন্ট চাপের মধ্যে আছে, আপনারা জানেন শান্তি শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে যে কি হাহাকার, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম কথা আসতেছে যে সরকার ফেল, সরকার ফেল। আসলে মানুষ কি চায়? দুই বেলা খাইতে চায় আর একটু শান্তিতে ঘুমাইতে চায়। এইটা যেই দিব সেই সরকারই ভালো। ইউনূস সরকার এখন পর্যন্ত কোনো অবস্থাতেই চাল ডাল বিভিন্ন জিনিসপত্রের দাম কন্ট্রোলে আনতে পারে নাই, চেষ্টা করতেছে। আর এই যে অশান্তি, এটা নিয়ে তো আপনারা জানেনই বন্ধুরা, কয়দিন যাবতই এই আমাদের যে উপদেষ্টা মহোদয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, উনি নিজেও খুব চিন্তিত। উনি ভাষণ দিচ্ছেন, উনি আবার নিজে এখন মাঠে নামছেন। আমরা পরশুদিনও দেখছি উনি বিভিন্ন থানায় থানায় ঘুরতেছেন এবং এইটাকে কন্ট্রোলে আনার জন্য সরকার এখন বদ্ধপরিকর। এই যে অপারেশন শুরু হলো, এখন মনে হয় আমরা আশা করতেই পারি যে অন্তত একটা কিছু হবে। এই যে সন্ত্রাসীরা যাদের ধরা হচ্ছে, এদের দেখা এখন বাকি সন্ত্রাসীরাও গা ঢাকা দিবে, শান্তিতে তো থাকবো। এখন আপনারা যারা নেটিজন আছেন তারা আবার বললেন না যে এইখানে কি কোনো মানে নিরীহ লোক ধরা পড়তেছে না? হ্যাঁ, পড়তে পারে ভাই। ভাত খেলে দুই চারটা ভাতের থালার থেকে পড়বই, দুই চারজনতে পড়বে না তা তো না, এত পয়সা তো করা যাবে না। তারপর যে কোর্ট থেকে জামিন নিয়ে চলে আসবে। আচ্ছা, এই কোর্টের জামিন নেওয়া একটা মজার ঘটনা আছে। বা সবসময় জানি যে পুলিশ, র্যাব, আর্মি তারা তো তাদেরকে ধরবে, এই সন্ত্রাসীদের ধরবে। তারপর সেই সন্ত্রাসী যার নামে অনেক মামলা ছিল, অনেক মামলা আছে, কয়েকদিন পরে জামিন নিয়ে চলে আসে। এখন এইটার ব্যবস্থা কে করবে? এখন মাননীয় জজ সাহেব তো কাগজপত্র নথিপত্র দেখাই তার বিচার করবে। উনিকে জামিন দিয়ে দিলে আবার এই সন্ত্রাসী আইসা পুরান জায়গায় ফেরত আইসা আবার নতুনভাবে সে শুরু করবে। এখন এইটা একটা চলমান প্রক্রিয়া। সরকার যেমন সন্ত্রাসীদেরকে ধরবে, তাদের শাস্তি দিবে, পুলিশের কাছে দিবে, কোর্টে দিবে, চালান দিবে, বিচার হবে, এটা যেমন একটা চলমান প্রক্রিয়া, এই সন্ত্রাসীদেরও একটা চলমান প্রক্রিয়া। ধরা খাবো, কোর্টে যাবো, জামিন নেবো, চলে আসবো, আবার করুক। তো এইটা চলতে থাকবে। এখন এই যে আপনি আজকে যে এই ঘটনাটা আপনারা দেখাইলাম, এটার নিচে যে দেখবেন প্রায় 2000-2500 কমেন্টস আছে। এই 2500 কমেন্টসের মধ্যে আমি মাত্র 2টা কমেন্টস পাইলাম যে একটু নেগেটিভ, আর বাকি সবাই একই কথা বলতেছে, আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছেন, চালায়া যান, আমরা খুশি, জনগণ শান্তি চায়। কিন্তু 2টা কমেন্টস ছিল একটু ডিফারেন্ট। এই 2000-2500-এর মধ্যে একজন বলছেন যে কোনো অবস্থাতেই যেন কোনো নিরীহ মানুষের শাস্তি না হয়। এইটাতে আমিও একমত, নিরীহ মানুষের শাস্তি যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং আমরা যে এই মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদনটা দেখলাম, এখানে মনে হয় না ভাই কোনো নিরীহ মানুষ আছে, মনে হয় না কোনো স্টুডেন্ট আছে, মনে হয় না কোনো ভদ্র ফ্যামিলির কেউ আছে। এমন জায়গায় তারা করতেছে যেখানে এই আখড়াগুলো আছে। তো আপনারা যারা জনগণ আছেন, যেভাবে সাপোর্ট দিচ্ছেন আর্মিদেরকে, এইখানে কমেন্টসে দেখলাম, এই সাপোর্ট দেওয়া যান, তাহলে আমরা আবার শান্তি ফেরত পাইব। কতটুকু পাইব জানি না, চেষ্টা তো সরকার করতেছে। জাহাঙ্গীর সাহেব আমাদের যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, এখন রাতে বিরাতেও ঘুরতেছে। আগে উনি এগুলো করেন নাই, যদিও উনি এক সাংবাদিককে সেদিন বলতেছিলেন যে আমি যেরকম বহুদিনই রাত্রে দিনে দিনে যাই থানায়, আমি কখনো জানায় যাই নাই, আপনারা টের পাইলেন কেমনে? উনি হয়তো বা আগেও গেছেন, আমরা কেউ টের পাই নাই। উনি যদি এরকম থানায় যায় উদ্বুদ্ধ করে আমাদের এই শান্তি রক্ষাকারী বাহিনীদের, এবং আমরা যারা পাবলিক আছি তারা যদি এই বাহিনীকে হেল্প করি, তারা যদি তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা সমালোচনা না করি, তারা যদি কথায় কথায় না বলি যে এখানে আইনের লঙ্ঘন হচ্ছে, এখানে মানবতা বিরোধী কাজ হচ্ছে, এখানে যেহেতু সরকার বর্তমানে প্রধান উপদেষ্টা নোবেল জয়ী, তার এগুলো করা উচিত না, এই সমস্ত ফালতু কথা বাদ দেন তো ভাই। আমরা কি নোবেল দিয়ে পানি খাবো নাকি? নোবেল দিয়ে পানি খাবো? আমরা পানি খাইতে চাই না, আমরা শান্তি চাই। আমরা কি চাই? জনগণ কি চায়? 2 বেলা ভাত খাইতে চায়, ডাল দেওয়া হোক, আলু ভর্তা দেওয়া হোক, আর ঠিক মতো ঘুমাইতে চায়। রাত্রেবেলায় দরজা খুলে ঘুমাইতে চায়, সেটা আমি বলি না। মানুষ ইউরোপ আমেরিকাতে দরজা খুলেও ঘুমায়, আমেরিকার কিছু কিছু অঞ্চলে, নিউ ইয়র্কে না। কিন্তু আমরা বলি না আমরা দরজা খুলে ঘুমাইতে চাই। আমরা চাই আমরা শান্তিতে ঘুমাইতে চাই, 2 বেলা খাইতে চাই। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, এই বিষয়টা আমরা প্রথমেই একটি ধুমরুজালে পড়ে গিয়েছিলাম যে দাওয়াত পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন আমরা একটা সন্দেহের চোখে দেখা শুরু করেছিলাম, বিষয়টা কি? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দাওয়াত পেয়েছেন, তাহলে তারা কি ইউনূস সাহেবের ছত্রছায়ায় কোনো নতুন দল করতে যাচ্ছে? তারপর যখন ঘাটাঘাটি নিউজটা শুরু করলাম, তখন দেখতে পেলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজ এসেছে। এই নিউজ থেকে আপনাদের সামনে তুলে ধরছি এখন আসলে যারা দাওয়াত পেয়েছেন সকলের নাম এবং পরিচয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ
করতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার 28শে ফেব্রুয়ারি জুম্মাবার নামাজের পরে নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে বড় আয়োজনের কথা জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তারা। জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদেরকে। এখন আমি একটু পানি খেয়ে নিলাম, মানে আমার ওই যে ঘাবড়ানোর বিষয়টা ছিল সেটা চলে গিয়েছে, কারণ শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দাওয়াত দিয়েছে বলে আমরা সারা বিকেল সারাক্ষণ এই নিউজটা পেতেছিলাম। তো এই মুহূর্তে যখন পত্রিকার মধ্যে দেখলাম যে সকল উপদেষ্টাকে দাওয়াত দেওয়া হয়েছে, তাহলে ইউনূস সাহেবও সকলের মাঝে একজন, 21 জন থেকে নাহিদ চলে আসছে, এখন 20 জন আছে। 20 জনের ভিতরে ডক্টর ইউনূস সাহেবও তাদের উপদেষ্টাদের নেতা হিসাবে উনিও দাওয়াত পেয়েছেন। এটাতে কোন ধরনের খারাপ মন্তব্য করার সুযোগ আমাদের আর থাকলো না। এবার দেখি আর কারা দাওয়াত পেয়েছেন। এবার পাশাপাশি বিএনপি, জামাত থেকে শুরু করে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এটা হলো শান্তির নিউজ, গুড নিউজ। বিএনপি, জামাত সহ এবারের 24শে আন্দোলন সংগ্রামে যারা তাদের পাশে ছিলেন, একসাথে মিলে আন্দোলন করেছেন, সেই সমস্ত দলের নেতাদেরকেই তারা দাওয়াত দিয়েছেন। বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণ পত্র তুলে দেন এনসিপির নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ প্রধান। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত 51 দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং কূটনৈতিকদেরকে। 51টি দেশের যেখানে রাষ্ট্রদূত, যেখানে হাই কমিশনার বা যেখানে কূটনৈতিক, অন্যরা হয়তো ভারপ্রাপ্ত আছে, কোথাও কোথাও ডেপুটি এখন দায়িত্ব পালন করছে, এরকম 51টা দেশকে এখানে দাওয়াত দেওয়া হলো। মানে 51টা অ্যাম্বাসেডর, মানে 51টা দেশ, বাংলাদেশ সহ 52 দেশের মিলন মেলা হবে তাহলে আগামী দিন মানিক মিয়া এভিনিউতে। এ বিষয়ে যমুনা থেকে বেরিয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে 36টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। মাশাআল্লাহ, 36টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। এবার সন্দেহ জাগতে পারে এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি আছে কিনা। আমরা এবার দেখে নিই সর্বশেষ লাইনটাই কি লিখেছে। তবে পতিত আওয়ামী লীগ সরকারের শরিক 14 দলের কাউকে আমন্ত্রণ জানাননি। প্রিয় দর্শক, এবার নিশ্চয়ই শান্তিতে আমরা থাকতে পারি যে 14 দলের সাথে যারা ছিলেন তাদের কাউকেই তারা আমন্ত্রণ। গতকাল সারা দেশ থেকে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিদের নিয়ে একটা বর্ধিত সভা হয়েছে দিনব্যাপী। সেখানে বক্তৃতা করেছেন বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, আরও সবাই টপ লিডার্স সবাই কথা বলেছেন। কিন্তু এই দুজন নীতি নির্ধারকের, সর্বোচ্চ নীতি নির্ধারকের বক্তৃতা, বিশেষ করে জনাব তারেক রহমানের বক্তৃতা থেকে আমরা সরকারের সাথে আগামী দিনে বিএনপির কিছুটা মতপার্থক্য বা সেটা এক ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে বলে এক ধরনের আভাস পাচ্ছি আমরা। সেটা কেন, কিভাবে, সেটা আমরা জানতে চাইবো, সেটা বুঝতে চাইবো, এভাবে বলবো তাদের বক্তব্য থেকে। জনাব তারেক রহমানের বক্তব্যটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে তিনি আসলে দলের প্রধান নীতি নির্ধারক। বেগম খালেদা জিয়ার একটা বক্তৃতা, আসলে রেকর্ডেড বক্তৃতা প্রচার করা হয়েছে, আমি মিডিয়ায় যেটা দেখলাম পত্রিকায়। তিনি অসুস্থ এবং যেহেতু চিকিৎসাধীন আছেন, তাই তার বক্তৃতাটা, কথা ছিল উনি কানেক্টেড থাকবেন কিন্তু হয়নি। তার বক্তৃতার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সেটা হলো এখনো চক্রান্ত আছে এবং এই চক্রান্তকে কাটিয়ে ওঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, সেটা বলছেন। তারপরে এই জায়গাটা একটু পরিদলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট ছাত্রশক্তিরা বিদায় নিয়েছে, একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, এই জায়গাটা খেয়াল করি, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা। সো সংস্কার প্রশ্নেও তিনি বিএনপি দীর্ঘদিন থেকে যে কথাটা বলছে ঠিক সেই জায়গাটাই পুনরুল্লেখ করেছেন, ন্যূনতম সংস্কার করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। তিনি একই সাথে সবাইকে সতর্ক করে বলেছেন, আমরা এমন কিছু যাতে না করি যাতে আমাদের এই বিজয়টা নষ্ট হয় বা সেটা প্রশ্নের মুখে পড়ে। আমি ধারণা করি তার দলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় শৃঙ্খলা ভঙ্গের বেশ কিছু ঘটনা ঘটেছে, সেটাকে ইন্ডিকেট করেছেন। অ্যাট দ্য সেম টাইম অন্যান্য সকল পক্ষকেও একই আহ্বান তিনি জানিয়েছেন। আর এখানে একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হলো যেটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট আসলে, সেটা বেগম খালেদা জিয়ার স্পিচের ডিসেন্সি। একটা মানুষ দীর্ঘদিন নিপীড়িত হয়েছেন, অকল্পনীয় রকম বিভৎস রকম নিপীড়নের শিকার হয়েছেন। যে বয়সে তিনি জেলে গেছেন তা জেলে থাকারই কথা ছিল না। একজন নারী যার বয়স অনেক, যিনি অসুস্থ,
যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার জামিন পাওয়ার সব রকম রাইট থাকার পরও তিনি জামিন পাননি, এমনকি তার জামিন ঠেকানোর জন্য আপিল বিভাগেও দফায় দফায় সরকার তখন গিয়েছিল, আমাদের মনে আছে। সেই মানুষটা এমনকি জেলে থেকে উনি সঠিক চিকিৎসা পাননি, ওনার নানাবিধ অসুখের মধ্যে লিভারের অত্যন্ত কঠিন একটা অসুখ, ওনার লিভার সিরোসিস আছে, যেটার জন্য এখন তিনি ট্রিটমেন্টে গেছেন। এত পরিমাণ অত্যাচার নিপীড়নের পরও তিনি একটা পাল্টা তোপ দাগেননি আওয়ামী লীগের দিকে। তার ব্যক্তিগত মূল্য মানে অনেক কিছুই আছে। তার সন্তান, এক সন্তান মারা গেছে, আরেক সন্তানের সাথে তার দীর্ঘদিনের বিচ্ছেদ, সব কিছুর পরও কি অবিশ্বাস্যভাবে কি, মানে এটা অসাধারণ ব্যাপার। মানে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার এই ব্যাপারগুলো লিখিত থাকবে। প্রত্যেকটা মানুষেরই ভুল থাকে, প্রত্যেকটা মানুষেরই প্রবলেম থাকে, কারণ প্রত্যেকটা মানুষ। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, তার দেশ চালানোর প্রচুর সমালোচনা আমরা করতে পারবো, বিভিন্ন ক্ষেত্রে করতে পারবো, আমি আপনারা যে কেউ পারি। রাজনীতিতে কতগুলো মাইল ফলক। অনেক আগে একবার বলেছিলাম যে এই মুভমেন্টের যে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের লড়াইটা এই পর্যায়ে থাকলো, তার পেছনে শেখ খালেদা জিয়ার বিরাট আত্মত্যাগ আছে। আমি আলাদাভাবে ভিডিও করেছিলাম, যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে দেশ ছেড়ে যাননি, কোনো রকম কোনো সমঝোতায় শেখ হাসিনার সাথে আসেননি। আর এই বক্তৃতাটা আমি অনেক সবাইকে অনুরোধ করবো শোনার জন্য, এবং চিন্তা করুন একটু যে শেখ হাসিনা হলে এখানে কি করতেন। একজন বর্বর মানুষ, একজন বর্বর শেখ হাসিনার এই জায়গায় কি করতেন, জাস্ট কল্পনা করলেই এ দুটো পোলের মধ্যে, দুটো মেরুর মধ্যে দুজনের অবস্থান। আমাদের ভবিষ্যৎ রাজনীতি থেকে প্রত্যেকটা মানুষের যে সৌন্দর্য আছে, যা গ্রহণীয় আছে, সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। এবং এরকম একটা নজির আজকে, মানে এটা আগে রেকর্ড করা, কিন্তু তিনি স্থাপন করেছেন। তারেক রহমানের বক্তৃতায় আসি। আসলে এটা দিয়ে আমরা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকের চিন্তাটা বুঝতে পারবো। তিনি এবার মোটামুটি সরকারকে একটু চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছেন, চাপ দিচ্ছেন এভাবে বলা উচিত হবে। আমি পড়ি, বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও এ নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলেও সরকার এখনও নিজেদের কর্মপরিকল্পনা, অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না, খুব ক্লিয়ারলি বলছেন। এবং সত্যিকার অর্থেই কিছু উপদেষ্টার বক্তব্য আছে যেগুলো বিভ্রান্তিকর, আনডাউটেডলি। তবে একই সাথে তিনি রেকগনাইজ করেছেন এটা আসলে ঠিক। আমাদের প্রধান উপদেষ্টা তার বক্তব্যের ক্ষেত্রে একেবারে কনসিস্টেন্ট আছেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। যেখানে দেশের বাইরে তার সাথে কেউ দেখা করতে আসলো, এই কয়েকদিন আগেই কয়েকজন বিদেশি তার সাথে দেখা করতে এসছে, তাদের সাথেও তিনি ঠিক একই কথাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করছেন। কিন্তু আসলে তার এই বলাটাই যথেষ্ট না, কারণ তারই ক্যাবিনেটের যদি কোনো সদস্য তারা সরকারের অংশ, তারা যখন ভিন্ন কোনো কথা বলে সেটা কনফিউশন তৈরি করতে পারে। এবং জনাব তারেক রহমান সেটাই একটা সতর্ক বার্তা দিলেন, যেটা নিয়ে বলেছি যে মূল চ্যালেঞ্জ সেটা নিয়ে একটু পরে আসছি, সেই জায়গায় আসবো। তিনি তারপর যেটা করেছেন যে তার যে প্রতিশ্রুতি আছে সেগুলোর কথা বলেছেন, ক্ষমতায় আসলে তিনি কি করবেন, তার দল কি করবেন, সেগুলো করবেন, বিচার করবেন, মানুষকে সব রকম সুযোগ সুবিধা দেবেন। তারপরে তিনি মানে বারবার নির্বাচনের প্রসঙ্গে কথা বলেছেন, যাতে নির্বাচনটা ঠিকঠাক মতো হয় সেটার কথা বলেছেন। এখানে আরেকটা সিগনিফিক্যান্ট জিনিস আছে, যেটা আমি আগেও তাকে দেখেছি, মাঝখানে কিছুদিন আমি অন্তত সামহাও মিস করে থাকতে পারি, ওনার কোনো বক্তব্যে থাকতেও পারে, কিন্তু এর আগে উনি একাধিকবার একটা কথা বলেছেন যেটা আমি সবসময় উল্লেখ করেছি, সেটা হচ্ছে সংস্কার নিয়ে। যেহেতু বাংলাদেশে এখন একটা সংস্কার খুব গুরুত্বপূর্ণ আলোচনার এজেন্ডা, সরকারও সেই ব্যাপারে কাজ করছেন। সরকারের সংস্কার কমিশন হয়েছে এবং মূল 6টা সংস্কার কমিশনের রিপোর্টের পর এখন ঐক্যমত্য কমিশন হয়েছে, যারা সবগুলো দলের সাথে, সব স্টেক হোল্ডার্সের সাথে বসে কতটুকু সংস্কার এখন করা হবে, কতটুকু ভবিষ্যতে করা হবে সে আলোচনা করবেন। এবং বেগম খালেদা জিয়াও ন্যূনতম হলেও সংস্কারের কথা বলেছেন। যারা তারেক রহমানের যে বক্তব্যটা সিগনিফিক্যান্ট, এটা খুবই চমৎকার এবং আমি এটা এই রকম একটা চিন্তা থাকা উচিত বলেই মনে করি। সেটা হচ্ছে 31 দফার প্রসঙ্গ এনে তিনি বলেছেন যে এটা একেবারে ফিক্সড কিছু না, এটা কিন্তু উনি আগেও কয়েকবার বলেছেন, অনেকদিন পর, আমি অ্যাটলিস্ট অনেকদিন পর শুনেছি, এর মাঝে উনি বলেছেন কিনা আমি নিশ্চিত নই, যে এগুলো সংযোজন বিয়োজন করা যাবে। এবং বলেছেন সরকারের যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে মূলগত জায়গায় মেজর পার্থক্য আছে এমন জায়গাও খুব বেশি নাই। সো এই রিয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা কোনো ভুল নাই। বিএনপি যখন বলে যে সংস্কার, যখন সরকার আজকে বলছে সংস্কার, আসলে বিএনপি তার বহু আগে থেকে বলছে, দ্যাট ইজ ভেরি ট্রু। তারা তাদের 27 দফা করেছিলেন, পরে গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দলের সাথে মিশে 31 দফা করা হয়েছে, সেগুলো আগে থেকে বলা হয়েছে। এবং এটা মধ্যে আমার ব্যক্তিগত অপিনিয়ন, বেশ কিছু জায়গায় কিছু অস্পষ্টতা আছে। এবং শুধু সেটা না, গণ অভ্যুত্থানের আগে জনগণের এক্সপেকটেশন, বিশেষ করে আমি জনগণ বলতে আমরা যে মানুষগুলো সোসাইটির কনসাস অংশ, তাদের এক্সপেকটেশনের
যে জায়গাটা ছিল সেই জায়গাটা আসলে বেড়েছেও। আমি আশা করি, বিশ্বাস করি বিএনপি এই প্রয়োজনের জায়গাটা রিয়েলাইজ করবে, এবং আমি জনাব তারেক রহমানের বক্তৃতা অন্তত দেখছি তিনি খোলা মনে আছেন। সুতরাং এই আলোচনার মাধ্যমে যদি আমরা খুব অ্যাডভেঞ্চারাস কিছু করতে না চাই, অনেক কিছুই করা সম্ভব হতে পারে, এবং এটা ডিপেন্ড করবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে ঐক্যমত্য কমিশন, কারণ এই 6 কমিশনের প্রধানকে আবার নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা। এবার যে জায়গাটা আসলে মূল সংকট, এবং এখানে বেশ টাফ কথা উনি বলেছেন, আমরা সামনে আসলে এটাকে ঘিরে বড় সংকট দেখার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। উনি কি বলেছেন সেটা একটু পড়ি। সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তী সরকার এখনও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। মানে বিএনপি আস্তে আস্তে সরকারকে ক্রিটিক করার ক্ষেত্রে কঠিন ভাষা ব্যবহার করছে, আরও কঠোর হয়ে উঠছে। এটা অস্বাভাবিক না যে সরকারের বয়স 7 মাসে পড়তে যাচ্ছে, সেই সরকারকে আসলে এগুলো ফেস করতে হবে। একটা সময় পর্যন্ত প্রত্যেকেই ছাড় দিয়েছে, এবং সেই ছাড়টা নিশ্চয়ই অসীম সময় হবে না। তারপর তিনি বলছেন সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করতে চেয়েছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। মানে দেশের সাধারণ আইন শৃঙ্খলাই ঠিক নাই, সেখানে স্থানীয় সরকার। এটা নিয়ে আমি অলরেডি বেশ কিছু টিভি চ্যানেলে কথা বলেছি। আমি এখানকার জন্য আলাদা একটা ভিডিও করব, মানে আমার টেক নিয়ে, যে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত কি অনুচিত। তারপর তিনি বলছেন গণতন্ত্রকে আমি জনগণ মনে করে স্থানীয় সরকার নির্বাচনের আগে অনুষ্ঠিত হলে তা হবে পলাতক স্বৈরাচারদের দোসরের সারা দেশের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না। খুবই টাফ কথা বলছেন, এবং এই ধরনের একটা অভিযোগ কেউ করেন, কারণ এখানে যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হয় না, বহু ক্ষেত্রে তারা নেমে যেতে পারেন। এবং এর আগে আমরা দেখেছি তারা কেউ এদের পক্ষে কথা বলেছেন যে এদের কেউ যদি ক্ষমা চায় তারা নির্বাচন করতে পারবে, এবং তাদেরকে দল তৈরিতে সাহায্যের জন্য কাউন্সিলরদেরকে ঢাকায় এনে জাতীয় নাগরিক কমিটি একবার মানে শেখ হাসিনার সময়কার কাউন্সিলরদেরকে এনে তাদেরকে দল তৈরি করার জন্য সাহায্য চেয়েছিল। সুতরাং এই চেষ্টা কোনো না কোনো ফর্মে হতে পারে। উনি খুব কঠোর সতর্কবার্তা দিচ্ছেন। তিনি বলছেন সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন, অবিলম্বে অন্তর্বর্তী সরকারের আগামী দিনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। দুটো বাক্য আমি আবারও পড়ি। সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে দূরে সরে আসুন, অবিলম্বে অন্তর্বর্তী সরকারের আগামী দিনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। সরে আসুন একটা শক্ত ধরনের আহ্বান। মানে এটা হতে পারতো যে তারা সরে আসবেন আশা করি, এভাবে বলা যেতে পারতো, বাট ইট ওয়াজ ডিরেক্ট এবং সরাসরি বলে আমি মনে করি সরকারকে একটা বার্তা দিতে চাইছেন জনাব তারেক রহমান যে এই ব্যাপারে তারা অত্যন্ত কঠোর। এর আগে অবশ্য আমরা বিএনপি মহাসচিবকে দেখেছি যে কোনোভাবেই তারা একটা স্থানীয় সরকার নির্বাচন অ্যাকসেপ্ট করবেন না। বিএনপির আরও স্ট্যান্ডিং কমিটি মেম্বার্স এবং আরও গুরুত্বপূর্ণ নেতারাও এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আবারও বলছি, এটা নিয়ে আমি আমার টেকও বলবো আমি কি মনে করি এবং কেন মনে করি। সো আমরা এইটাকে কেন্দ্র করে আসলে একটা সংকট বা সংঘাত দেখতে পারি, কারণ অপরপক্ষে যে স্টুডেন্টদের সংগঠনগুলো আছে তারা তখন রাজনৈতিক দল হয়ে ওঠেনি, তারা আজ মাত্র তারা রাজনৈতিক দল হয়ে উঠবে। তার আগেই তারা এই স্থানীয় সরকার নির্বাচনের আলাপ তুলেছেন। সরকারের দিক থেকে স্থানীয় সরকার নির্বাচনের আলাপ উঠে এসেছে, ওয়াইড স্প্রেড সারা দেশে, জামায়াতের দিক থেকে হয়েছে। সুতরাং আবারও আমরা একটা ইস্যুকে কেন্দ্র করে দুটো ভাগ হয়ে যাওয়া দেখতে পাচ্ছি, এবং সত্যিকার অর্থে স্থানীয় নির্বাচনের সাথে দুই পক্ষের যে রাজনৈতিক দলগুলো বা দল জোটের মতো হয়েছে আছে, তাদের রাজনৈতিক ভাগ্য ভবিষ্যতের সাথে আসলে এটার সম্পর্ক আছে। সুতরাং আগামী দিনে এটাকে ঘিরেই সংকট তৈরি হতে পারে, বা মোটামুটি নিশ্চিত যে সংকটটা অলরেডি ব্যাকগ্রাউন্ডে তৈরি হয়ে গেছে। কারণ জনাব তারেক রহমান দীর্ঘ সময় এটা নিয়ে কথা বলেছেন, অনেকগুলো বাক্য ব্যবহার করেছেন, এবং খুবই টাফ ধরনের বাক্য, যার মধ্যে প্রধান যুক্তি দুটো। একটা হচ্ছে এমনিতেই আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা ভালো না, সরকার পেরে উঠছে না, সেখানে নির্বাচনগুলো দিয়ে আরও অস্থিতিশীলতা তৈরি হবে। কিন্তু এটাকে নিয়ে তার যে প্রধান অভিযোগ যে এটা আদতে যে পালিয়ে যাওয়া রেজিম, তাদের যে দোসররা আছে, তাদের যে সাঙ্গপাঙ্গরা আছে, তাদেরকে পুনর্বাসন করার এক ধরনের চেষ্টা। ভেরি টাফ ল্যাঙ্গুয়েজ। সো আমরা সামনে দেখব এটাকে ঘিরেই আসলে আমাদের রাজনীতির ইমিডিয়েট সংকটটা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমি আশা করি যে সরকার সব পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলো ঠিক করবে। কোনো কিছু চাপিয়ে দেওয়া আমরা আসলে অ্যাফোর্ড করতে পারবো না, কারণ কোনো একটা ইস্যুতে মাঠে দুটো পক্ষ পরস্পরের বিরুদ্ধে যদি নেমে যায়, দুটো পক্ষ বলতে এখন বিএনপি তো আছেই, তার বিরুদ্ধে অলরেডি জামায়াত দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক দল, এখন ছাত্রদেরও রাজনৈতিক দল তৈরি হচ্ছে। সবাই যদি মাঠে এই ব্যাপারে অস্থিরতায় জড়িয়ে পড়ে, বা সরকার যদি বিএনপিকে অ্যাগ্রি না করিয়ে নির্বাচনটায় ঢুকে পড়ে, তাহলে খুব ভয়ঙ্কর সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। এই প্রত্যেকটা জিনিসই
কেউ না কেউ খুবই পছন্দ করবে। কারা পছন্দ করবে আমরা খুব বুঝি, বহুবার বলা হয়েছে। আমরা আশা করব সেরকম কোনো পরিস্থিতির দিকে দেশে এগিয়ে যাবে না। কিন্তু আমি একটা অ্যালার্মিং সাইন দেখতে পেয়েছি। গতকাল এই বর্ধিত সভার প্রধান বা মোস্ট সিগনিফিক্যান্ট বিষয় এটাকেই বলে আমি মনে করি। আর একটা জিনিসও ওইটাও ইম্পর্টেন্ট যে সরকারের ব্যাপারে অনাস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। জনগণের এখন আর আস্থা আগের মতনই সরকারের বিরুদ্ধে বেশ আক্রমণাত্মক ঢঙে বিএনপি যাবে সামনে। খুব স্বাভাবিকভাবে যে দলের যিনি প্রধান তিনি যতটুকু বলেছেন তার দলের আরেকটু নিচের দিকের নেতারা, সর্বোচ্চ পর্যায়ের নেতারাই আরও টাফার কথা বলতে থাকবেন। সো আমরা এটা সামনের দিনে দেখতে পাবো। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।